দেশের স্বাধীনতার পথে প্রতিটি লড়াই সংগ্রামের সামনের সারিতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নেতৃত্ব দিয়েছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে। সামরিক শাসনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গর্জে উঠেছেন বারবার। এমনকি সেনা সমর্থিত 111 সরকারের বিদায় ঘণ্টাও প্রথম বেজেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেই। সেই বিশ্ববিদ্যালয়ে নজির সৃষ্টি করে সেনাবাহিনীর পাহারায় ডাকসু নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। ছাত্রলীগকে প্রথমবারের মতো রাখা হয়েছে ভোটের বাইরে, আবার দীর্ঘ সময় পর গুপ্ত পরিচয় থেকে বেরিয়ে এসে নিজ পরিচয়ে নির্বাচন করছে ছাত্র শিবির। সবশেষ সেনা মোতায়েনের সিদ্ধান্ত তৈরি করেছে অনেকগুলো নতুন প্রশ্ন। প্রার্থী থেকে শুরু করে সাবেক রাজনীতিবিদরা রীতিমতো অবাক ও বিস্মিত বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে। আবার প্রচারের প্রথম দিনই ঘটেছে অপ্রীতিকর ঘটনা। প্রশ্ন উঠেছে, দেশের গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্য কতটা ধরে রাখতে পারছে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। সেই সঙ্গে পরিবর্তিত সময়ে বিশ্ববিদ্যালয়ের চরম ভঙ্গুর নিরাপত্তা ইস্যুও সামনে এসেছে। বড় হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের দায়িত্বহীনতা। তার চেয়ে বড় প্রশ্ন, ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় সংগঠনটির সমর্থকেরা এবার কার পক্ষে ভোট দেবে? সংগঠনটির ভোট ব্যাংক কি ডাকসুর সব হিসেব নিকেশ পাল্টে দেবে? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ৯ সেপ্টেম্বর। এরই মধ্যে এবারে ডাকসু নির্বাচনকে ঘিরে একের পর এক তৈরি হচ্ছে বিতর্ক। প্রায় আড়াই দশক নিষিদ্ধ থাকার পর এবার সদম্ভে ক্যাম্পাসে ফিরেছে ছাত্র শিবিরের রাজনীতি। গুপ্ত অবস্থান থেকে বেরিয়ে ডাকসু নির্বাচনে প্যানেলও দিয়েছে তারা। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ছাত্র শিবিরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ছে অন্য সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি হয়ে উঠছে উত্তপ্ত। দর্শক, এবার কোনো ছাত্র সংগঠনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। ছাত্রীদের জন্য 5টি সহ বিশ্ববিদ্যালয়ে মোট হল আছে 18টি। এর মধ্যে ছাত্রদল সর্বোচ্চ 14টিতে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছে। ছাত্র শিবির ও কিংস পার্টি, এনসিপির ছাত্র সংগঠন, গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনো হলেই প্যানেল দেয়নি। বাকি সংগঠনগুলোর একই অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল মিলিয়ে মোট 234টি পদ আছে। এর বিপরীতে প্রাথমিক যাচাই বাছাইয়ে 1108 শিক্ষার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। ছাত্র শিবির ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের নেতাদের দাবি, নির্বাচনী কৌশল হিসেবেই তারা হলে কোনো প্যানেল দেয়নি। তবে হলের প্রার্থীদের অনেককে তারা সমর্থন দিচ্ছেন। এই কৌশল অতীতের গুপ্ত রাজনীতির অংশ কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন। গোপনীয় সমর্থনের কারণে প্রার্থী নিয়ে ভোটারদের মাঝেও তৈরি হয়েছে সন্দেহ, অবিশ্বাস। এমন এক আস্থাহীন পরিবেশের মধ্যে ডাকসু নিয়ে বিরোধ বাড়ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। বিভিন্ন কারণে বিতর্কের কেন্দ্রে রয়েছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের সাবেক এক নেতা বিডি নিউজকে জানান, প্রতিষ্ঠার 2 বছরের মাথায় 1979 সালে সংগঠনটি প্রথমবার ডাকসু নির্বাচনে অংশ নেয়। সে সময় তাদের প্যানেলের নাম ছিল তাহির কাদের পরিষদ। এরপর থেকে প্রতিটি নির্বাচনে তারা অংশ নেন বলেও দাবি করেছেন তিনি। 1990 সালের নির্বাচনে তাদের অবস্থান ছিল তৃতীয়। তবে 1990 সালে বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের সিদ্ধান্তে নিষিদ্ধ হওয়ার পর থেকে ছদ্মবেশী রাজনীতিকে বেছে নেয় শিবির। এরপর 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন প্রতাপে প্রকাশ্যে এসেছে তারা। দর্শক, ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সরাসরি প্রত্যাবর্তন ঘিরে ক্যাম্পাসে চলছে নানান মেরুকরণ। সেই সঙ্গে তৈরি হয়েছে বিভিন্ন বিতর্ক এবং অস্বস্তি। আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে ছাত্র শিবির সবচেয়ে বড় বিতর্ক তৈরি করে টিএসসিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচিতে। সেখানে 71-এর যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত নেতাদের ছবিকে হিরো হিসেবে প্রদর্শন করায় তৈরি হয় ব্যাপক ক্ষোভ। পরে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মুখে সরানো হয় ছবি। এ সময় বিরোধিতাকারীদের উপর শিবিরকে চড়াও হতেও দেখা গেছে। গত বছর আগস্টের আগের 1.5 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ছাত্রলীগের একক নিয়ন্ত্রণে। সে সময় শিবিরের অনেক নেতা ছাত্রলীগের ব্যানারই
ছদ্মবেশে রাজনীতিতে ছিল। এরপর আওয়ামী লীগ সরকার পতনের পর আসল পরিচয়ে আত্মপ্রকাশ করতে দেখা যায় অনেককে। বলতে গেলে ক্যাম্পাসের সব হলের নিয়ন্ত্রণ এখন শিবিরের হাতে। হলের রাজনীতি বন্ধের দাবিতে বিভিন্ন সময় যারা মিছিল সমাবেশ করেছেন তারা শিবিরের মদতপুষ্ট বলেও আছে অভিযোগ। ডাকসু নির্বাচনে শিবিরের প্রার্থী হওয়া কয়েকজন অতীতে সরাসরি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদের নাম ছিল ছাত্রলীগের কমিটিতে। ক্যাম্পাসে শিবিরের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে অন্য সংগঠনগুলোর। শিবিরের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষপাতের অভিযোগ সরাসরি করতে দেখা গেছে ছাত্রদল এবং বাম সংগঠনকে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। নিরাপত্তার জন্য ডাকসু নির্বাচনের তারিখ পেছানোর দরকার বলে মনে করছেন বেশিরভাগ হলের প্রভোস্ট। সে কথা তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানিয়েও দিয়েছেন। গত 22 আগস্ট কয়েকটি হলের প্রভোস্ট তাদের উদ্বেগের কথা খোলাখুলি তুলে ধরেন উপাচার্যের কাছে। নির্বাচনের সবার লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়ে তারা নির্ধারিত তারিখে নির্বাচনের ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেন। বিডিনিউজ 24-কে একজন প্রভোস্ট বলেছেন, 5 আগস্টের পর থেকে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা কাজ করেছে তারা মব ক্রিয়েট করে বিভিন্ন রকম হেনস্থার সঙ্গে জড়িত ছিল। তারা এসে বিভিন্ন প্যানেল থেকে নির্বাচন করছে। এতে বিভিন্ন সংগঠনের প্রার্থীদের ক্ষেত্রে প্রভাব ফেলছে। কেননা তারা নানা ক্ষেত্রে একক আধিপত্য বিস্তার করেছে। এর দুদিন পর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনে বাধা পেলে সবাইকে ডেকে সবকিছু বলে দিবেন। তার এই কথা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তৈরি হয়েছে বিভিন্ন ধরনের মিম। তবে ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খুব বেশি যে ভালো নয় তা প্রমাণ হলো সেনা মোতায়েনের সিদ্ধান্ত থেকে। যে বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে সেনা শাসন অথবা সেনা হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল সোচ্চার, সেখানে এবার ভোট হবে সেনা পাহারায়। ডাকসু ও হল সংসদের প্রার্থীদের সঙ্গে 26 আগস্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় এমন নজিরবিহীন সিদ্ধান্ত হয়। কর্তৃপক্ষ যেসব নিরাপত্তা আয়োজনের কথা বলেছে তাতে মনে হতে পারে 9 সেপ্টেম্বর রীতিমতো যুদ্ধাবস্থার মধ্যে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভোট কেন্দ্র ঘিরে থাকবে 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা। প্রথম স্তর সামাল দেবেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা। দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ। সবশেষে তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশ মুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান নেবে সেনাবাহিনী। ঢাকা মহানগর পুলিশও চলছে সাজ রব আয়োজন। ডিএমপি জানায়, রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পুলিশ বাহিনী দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে নিয়োজিত করা হয়েছে টহল টিম। ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের ঘোষণায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, রাজনীতিবিদরা বলছেন সামরিক শাসনামলে এরকম সিদ্ধান্ত নিতে দেখেননি তারা। অতীতে জাতীয় নির্বাচনের সময় সেনা মোতায়েন করতে দেখা গেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এমন একটি সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কারোর সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন প্রার্থীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে। ভোট শেষে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র সেনা সদস্যরা ঘিরে রাখবেন। ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো প্রবেশের সুযোগ থাকবে না। আবাসিক হলগুলোর বিষয়ে বলা হয়, নির্বাচনের 7 দিন আগে থেকে আবাসিক হলে কোনো বহিরাগত থাকতে পারবে না। নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হবে। তবে ছাত্রীদের হলগুলোতে কখনোই বহিরাগত ব্যক্তিরা থাকতে পারবে না। নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ভোটের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি সিল করা থাকবে। বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। এমন ঘোষণার মধ্যে ডাকসু নির্বাচনের প্রচারের প্রথম দিনে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। নিজেদের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলটি এই ঘটনার জন্য একটি কুচক্রী মহলকে দায়ী করেছে। বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের 2টি ব্যানার বসানো হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। একটি অনুষদের ভেতরে আরেকটি ফটকের পাশে। দর্শক, সরকার নিষিদ্ধ করায় ছাত্রলীগ এবারে নির্বাচনে নেই। তাই এবারে ডাকসু নির্বাচনে প্রার্থী ও প্যানেলগুলোর মধ্যে জোর আলোচনা চলছে ছাত্রলীগের সমর্থকদের ভোট কার ব্যাংকে পড়বে। যার দিকে পড়বে ফলাফলও তার দিকে ঘুরে যেতে পারে, এমনটা মনে করেন অনেক প্রার্থী। বেশ কয়েকজন প্রার্থী মনে করেন
ছাত্রলীগ নিষিদ্ধ থাকলেও তাদের অনেক সমর্থক ক্যাম্পাসে আছে। তারা এখন কেউ মুখ খুলছে না, কিন্তু ভোটের দিন এই ভোট ব্যাংকটি সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। অনেকেই মনে করেন নন মুসলিম ভোটার আছে প্রায় 4,500। এই ভোট ব্যাংকটিও অনেক বড় নির্ধারক হতে পারে। তবে সবকিছু ছাপিয়ে ঢাবি ক্যাম্পাসে জলপাই রঙের পোশাকের বিচরণ দেখা গেলে সেটি নিঃসন্দেহে নতুন ইতিহাস তৈরি করবে। হয়তো 2007 সালের অগস্টের মতো কোনো অপ্রীতিকর ঘটনারও জন্ম দিতে পারে। যাই কিছু হোক, দেশের সবচেয়ে বড় এই বিদ্যাপীঠের শান্তি ও স্থিতি সবাই চায়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একের পর এক পাকে পড়ে বিএনপি ক্ষমতা থেকে যাচ্ছে দূরে। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রসঙ্গটা নিয়ে বিস্তারিত আলাপ করবার আগে একটি খবর দিয়ে আমরা আলাপটা শুরু করতে চাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে বিএনপিতে গত 3 দিন যাবৎ টানাপোড়েন চলছে এবং তার উপর মব ক্রিয়েট করবারও একটি প্রচেষ্টা আমরা দেখলাম। বিএনপি প্রথমত অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজ নোটিশ দিয়েছিল, যেদিন পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বিএনপির প্রধান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন। ঠিক সেদিনই বিএনপির একজন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ জুলাই নিয়ে এবং জুলাই আন্দোলনকারীদের নিয়ে তিনি কটূক্তি করেছেন। এই অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান আজকে তার কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন এবং নোটিশের সাথে সাথে বিএনপি নোটিশটি সন্তোষজনক হয়নি বিধায় এই অভিযোগে অভিযুক্ত করে অজুহাতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিএনপি থেকে যাবতীয় পদবি আগামী 3 মাসের জন্য স্থগিত করেছে। বিএনপি তার দলের জন্য এক অমূল্য সম্পদকে হারালো, একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো। এই ঘটনাটা প্রমাণ করে দেয় যে বিএনপি মুক্তিযোদ্ধার দল। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার ছিলেন, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর উত্তম। তিনি মুক্তিযোদ্ধা যতটা ছিলেন, শাসক হিসেবে কথিত আছে, বিভিন্ন জনের লেখা জোখায় বের হয় যে তিনি তার শাসনকালে বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। এক হাতে ব্রেকফাস্টের চামচ, আর এক হাতে তিনি হত্যার নির্দেশে স্বাক্ষর করেছেন। এমন অভিযোগে অভিযুক্ত করেন সেই সময়ের বিদগ্ধজন, প্রত্যক্ষদর্শীরা। অনেকে এখন মারাও গেছেন। আজকে সেই বিএনপি 75 পরবর্তী বিএনপি বা জিয়াউর রহমানের বিএনপি ছিল ওই অবস্থায়। আজকে আর একটা ঘটনা ঘটেছে। ঘটবার পরে আজকে 24-এ বা 25-এর বিএনপি যেন মুক্তিযুদ্ধের চেতনা থেকে বের হচ্ছে এবং তাদের দল থেকে মুক্তিযোদ্ধাদেরকে বহিষ্কার করা হচ্ছে। অ্যাডভোকেট ফজলুর রহমানকে বহিষ্কার করাটা তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অথচ দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে, পালন করে বিএনপির আগামীর ক্ষমতায় যাওয়ার খুব বড় ধরনের একটি চান্স ছিল। কিন্তু কে বা কারা বিএনপিকে ফাঁদে ফেলে দিয়েছে, কে বা কাদের প্রেসক্রিপশনে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিতে বসেছে। আমরা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের অতিথির সাথে বিএনপির সাক্ষাৎ, উষ্ণ অভ্যর্থনা, এই সব কিছু দেখছি। আবার একই দিনে বিএনপি একজন বীর মুক্তিযোদ্ধাকে শোকজ নোটিশ দিচ্ছে। বিএনপি আসলে লেসকাটাদের ফাঁদে পা দিয়েছে। আমাদের আরেকটি রাজনৈতিক দল আছে বাংলাদেশে, আমাদের বলতে বাংলাদেশে তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে, জামাতে ইসলামী বাংলাদেশ। এটি স্বীকৃত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি।
কাজেই তাদের লেস কাটা। আর বিএনপি মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধার হাতে প্রতিষ্ঠিত দল। বিএনপিতে আমি আগেই বলেছি, বারবার বলি যে বহু মুক্তিযোদ্ধা এখনো পর্যন্ত আছেন, কিন্তু মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার্থে বিএনপির কোনো কার্যক্রম দেখছি না আমরা। বিএনপি মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে না, বিএনপি অনেক কিছুই মানে না। আমি বলছি যে বিএনপির আসলে সুযোগ ছিল, যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে অনুপস্থিত, আওয়ামী লীগ এই মুহূর্তে নেই, সেই অনুপস্থিতিটা ঘোচানোর জন্য বিএনপি যদি এগিয়ে আসতো, উদ্যোগী হতো যে না, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে। এই যে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে এই বর্তমান এই সময়ে, কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে নানা ছেলে খেলা করা হচ্ছে, মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে, এই যে জুলাই আগস্টের অভ্যুত্থানকে বড় করে দেখা হচ্ছে, এই যে কদিন আগে মুক্তিযুদ্ধের শহীদ নিয়ে একটা বিতর্কিত মন্তব্য এসলো, আমরা বিএনপির কিন্তু কোনো মন্তব্য দেখলাম না, প্রতিবাদ দেখলাম না। অর্থাৎ আমি আগেই বললাম যে লেস কাটাদের পথে বিএনপি হাঁটছে। এই লেস কাটাদের পথে হাঁটাতে বিএনপিকে লাভবান হবে বিএনপি মনে করছে। বিএনপি মনে করছে লাভবান হবে। বিএনপি মনে করছে যে যে কোনো মূল্যে আমাদের ক্ষমতায় যেতে হবে, সেটি যদি মুক্তিযুদ্ধকে পায়ের তলায় মারিয়ে দিতে হয়, মানচিত্রকে যদি পায়ের তলায় মারিয়ে দিতে হয়, কিংবা পতাকাকে যদি পায়ের তলায় মারিয়ে দিতে হয়, দেওয়ার বিনিময়ে যদি আমাকে ক্ষমতা দেওয়া হয়, তবু আমি ক্ষমতায় যেতে চাই। কিন্তু আলটিমেটলি ক্ষমতা যেন বিএনপির দিনকে দিন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। বাংলাদেশের আপামর জনসাধারণ এই জিনিসটাকে ভালোভাবে দেখছে না। মুক্তিযুদ্ধের অবমাননা বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখছেন না। আজকে একটা গণভোট করুন। এই যে বিএনপি যে তাদের একজন বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য বহিষ্কার করলো, এটির পক্ষে একটা গণভোট করুন, পক্ষে বিপক্ষে মতামত নিন, দেখবেন ফজলুর রহমানের পক্ষে বেশিরভাগ মানুষের মতামত আসবে। বিএনপির অবস্থা হয়েছে, বাংলাদেশের মানুষের এই মুহূর্তে পালস গুনতে পারছে না। এই যে বাংলাদেশের এই মুহূর্তে অতিরিক্ত পাকিস্তান প্রীতি, এগুলো বাংলাদেশ কিন্তু সহ্য করছে না। কাজেই বিএনপি যে আশাটা করেছিল যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ক্ষমতায় আসবে, সেই আশাটা এই মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করবার কারণে, আপোষহীন ভূমিকা অনুপস্থিতিদের কারণে বিএনপি আসলে লিখে রাখুন আজকের দিনে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। এটি শুধুমাত্র মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করবার কারণেই বিএনপির ক্ষমতা দুঃস্বপ্নে পরিণত হল। এটি লিখে রাখতে বললাম, এটি সময়ের সাথে মিলিয়ে নেবেন। এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।